সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম ঝকঝকে তকতকে কিচেন দেখতে কার না ভালো লাগে বলুন, মন ভালো হয়ে যায়। ঠিক এই কারণে যত কষ্টই হোক রাত্রেবেলা সমস্ত কিচেন পরিষ্কার করে তারপরে আমি ঘুমাতে যাই। গ্যাস মুছে, বাসন মেজে, সিঙ্ক পরিষ্কার করে সমস্ত কিছু রেডি করে আর ইনি সকালবেলা মাথা নাড়াচ্ছেন বসে বসে। দার্জিলিং থেকে এনেছিলাম এনাকে। কি কিউট না, আমার খুব ভালো লাগে। একদিকে দুধ একদিকে চা বসিয়ে গেছিলাম, তো এই দুধটা ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে তারপর এটাকে ফ্রিজে রেখে দেবো। তারপর সন্ধ্যাবেলা এটা দিয়ে দই পাতবো, আর তার আগে দুধ থেকে সর তুলে নেব। তো তার জন্য দুধটা ফুটিয়ে রাখলাম। প্রত্যেকদিন সকালবেলা উঠে সবার আগে আমার এটা কাজ। আর এদিকে আমার চা হয়ে গেছে। চাটাকে জাস্ট চা পাতা দিয়ে ফুটিয়ে নিয়েছি, একটু বেশি লিকার আছে, আজকে সানডে তো বানতা है। আর গুঁড়ো দুধের মধ্যে চাটাকে ঢেলে দিচ্ছি। আজকে আর থাইরয়েডের ওষুধ খাইনি, কারণ ওষুধ শেষ হয়ে গেছে এবং কালকে আমি টেস্ট করাবো, আগামী কালকে। তো থাইরয়েড টেস্ট করিয়ে তারপর ওষুধের পাওয়ার বাড়ে বা কমে সেটা দেখে, মানে প্রত্যেকবার ওষুধ শেষ হওয়ার আগে এই জিনিসটা আমি করি, মানে ওষুধ কেনার আগে আর কি। শেষ হয়ে গেলে ওষুধ যখন কিনি, যে গ্যাপ দিই না, তো আজকের দিনটা গ্যাপ দিলাম, কারণ কালকে তাহলে কতটা রয়েছে টিএসএইচ টেস্ট করাবো, বোঝা যাবে আর কি। তো আর এটা দিয়ে হবে পাস্তা, এটাও এনে রেখেছি। তো দুধটা ফুটে গেছে, আমি চাটা খেয়ে নিই আপাতত। গ্যাস অফ করে দিয়েছি, তারপর পাস্তা বানাবো। আর আমার বাড়িতে একজন আর্টিস্ট আছেন না, আমার ভদ্রমহিলা, তো তার আর্ট অ্যান্ড ক্রাফটের কিছু কাজকর্ম চলছে। তার জন্য দেখুন এখানে পুরো সব কিছু ছড়ানো ছেটানো রয়েছে। এই ভান্ডারটাকে, যেটাকে গুল্লাক বলে সম্ভবত, তো ভান্ডারটাকে কালকে কালার করেছে, গতকালকে। এটা ওর পাপার জন্য, জানি না কি কাজে লাগবে, তো কালার করতে বলেছিল, করেছে। আর এগুলো কিছু ট্রে বাড়িতে ছিল, ওই যে গিফট আসে না দিওয়ালিতে, রাখিতে, অফিস থেকে যে গিফট আসে, গিফটের সঙ্গে এই ট্রেগুলো থাকে। তো এই ট্রেগুলো আমি ওকে বললাম একটু কালার করে দিতে, একটু ভালো কিছু পেন্ট করে দিতে, কারণ এই যে টেবিলের উপরে জিনিসপত্রগুলো থাকে, জলের বোতল থাকে, একটা ভাস থাকে, তো এই জিনিসগুলো রাখার জন্য, অর্গানাইজ করে রাখার জন্য একটা ট্রে লাগবে। তো আলাদা করে না কিনে আমি বলেছিলাম এটাই একটু কালার করে দিতে, যেহেতু রয়েছে। তো ম্যাডামের সমস্ত কালার জিনিসপত্র এখানে রয়েছে, দেখুন এই যে। ওদিকে অ্যাকোরিয়ামে জলের আওয়াজ হচ্ছে, আর এদিকে আমি চা নিয়ে বসছি। গুড মর্নিং এভরিওয়ান, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। বেশ অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। সানডে যেহেতু, ভাবলাম একটা ব্লগ করাই যাক। তো স্পেশাল কিছুই নেই আজকে, যদিও এখন স্পেশাল ডে ছাড়া ব্লগ করা হয় না। লাস্ট আমরা নর্থ বেঙ্গল গেছিলাম, সেই ট্রিপটা শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, সবার ভীষণ ভালো লেগেছে, তো তার জন্য থ্যাংক ইউ। এবং সকাল সকাল আমি চা অ্যান্ড বিস্কুট নিয়ে বসে পড়েছি। এই যে আমার চা, স্পেশাল কিছুই না, তাও আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ সারাদিনের এনার্জি যোগায় এই চা। মেয়ে আর হাজব্যান্ড এখনো ঘুমোচ্ছে,
বাজে এখন 9:15। তো আজকে যেহেতু সানডে আর ডাকিনি আমি কাউকে, আমিও একটু লেটেই উঠি, কিন্তু আজকে 6:30 নাগাদ ঘুমিয়ে গেল, তারপর আর ঘুম আসছিল না। তো শুয়ে শুয়েই একটু ফোন স্ক্রল করছিলাম, সেটাও ভালো লাগলো না, ওই জন্য উঠে একটু বাইরে বসেই ছিলাম। তো মনে হলো এবার একটু চাটা খাওয়া যাক। এই যে চা অ্যান্ড বিস্কিট, এটা না আমার খুব ফেভারিট একটা বিস্কুট, জানেন তো? এটা কিন্তু ক্রিম ক্র্যাকার নয়, এটা হচ্ছে সো সুইট, দারুণ লাগে বিস্কুটটা খেতে। মানে ক্রিম ক্র্যাকারের মতোই দেখতে, মিষ্টি কম, এবং ওপর থেকে হালকা একটা চিনির প্রলেপ দেওয়া রয়েছে, একদম হালকা করে। জানি না কতটা বোঝাতে পারছি, দাঁড়ান লাইট করলে একটু গ্লসি হলে তাহলে বোঝা যাবে যে চিনিটা রয়েছে এখানে। যাই হোক, তো এটা হলো সো সুইট, অনেকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর বিস্কিটটা অ্যাবাউট টু ফিনিশ আমার বাড়িতে, তো জানি না কি হবে, আবার খুঁজে খুঁজে নিয়ে আসতে হবে এটাকে। আর আপনারা সবাই কেমন আছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকদিন বাদে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এবার একটু ব্রেকফাস্ট বানাবো ভাবছি, আজকে একটু পাস্তা বানাবো। সন্ধ্যাবেলা হাজব্যান্ডের অফিসের এক কলিগ, মানে এক্স কলিগ প্লাস বোন, সে আসার কথা আছে। সে আবার ভেজিটেরিয়ান, মানে পাঙ্কুড়িদের মতন ভেজিটেরিয়ান, আমাদের মতন নয় কিন্তু, মানে পেঁয়াজ রসুনওয়ালা ভেজিটেরিয়ান। মাছ মাংস ডিমটা খায় না, কিন্তু পেঁয়াজ রসুন এগুলো চলে। তো ভাবছি একটু আমাদের জন্য একটু ব্রেকফাস্টে পাস্তা বানাবো। এবার ভাবছি যে ব্রেকফাস্টে পাস্তা বানাবো না ডিনারে পাস্তা বানাবো, সেটাই বুঝতে পারছি না। কারণ সন্ধ্যাবেলা আসবে, তাহলে একবারে যদি আমি সন্ধ্যাবেলা ডিনারটা মানে বানিয়ে নিই, তাহলে আমাদের ডিনারটাও হয়ে যাবে। সকালে তাহলে অন্য কিছু বানিয়ে নেবো, পাস্তা বানাবো না, পাস্তার প্রোগ্রাম ড্রপ। তাহলে কি বানাবো, কি খাবো আর কি রাঁধবো, এই ভাবতে ভাবতেই দিনের অর্ধেক সময় চলে যায়। সানডে গুলো এরকম একটু লেজি হলেই ভালো লাগে, তাই না? সানডে অ্যাক্টিভ থাকতে আমার খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, অ্যাক্টিভ একটু পরে হতেই হবে, রান্না বান্না করতে হবে। আজকে যেহেতু সানডে, অনেক রকমের রান্না বান্না করার দিন আজকে, তো অ্যাক্টিভ হতেই হবে। তার আগে দেখি একটু বাজারে যাব, হয়তো ওনার সঙ্গেই যাব আজকে। আগের সপ্তাহে চিকেন হয়েছিল, সপ্তাহের মাঝেও একবার চিকেন হয়েছিল, তাই আজকে আর চিকেন হবে না, আজকে সম্ভবত মাটনই নিয়ে আসা হবে। অনেক জল্পনা কল্পনার পরে আমাদের সানডে ব্রেকফাস্ট ডিসাইড করা হয়েছে, এটাই হবে, ডিম পোচ, আর তার সাথে রয়েছে ম্যাগি, ফ্রাইড ম্যাগি। না, জল্পনা কল্পনা হয়নি, পাস্তা এখন হবে না, রাত্রে হবে। আচ্ছা ঠিক আছে, তাই আমি করেছিলাম জল্পনা, হয়েছে ঝগড়ুটে বুড়ো। তো এই হলো আমাদের ব্রেকফাস্ট, আর এটা হলো বেটুর ব্রেকফাস্ট। একটাই ডিম, সেটা হচ্ছে দুপিট থেকে ফ্রাই করা আর কি, ঠিক পোচ নয়, এটা ফ্রাইড বলা যেতে পারে। আর এটা হলো আমার ব্রেকফাস্ট, একটুখানি ম্যাগি আর দুটো ডিম পোচ। ব্রেকফাস্ট করে এই একটু চেঞ্জ করে নিলাম জামা কাপড় নিয়ে, এখন যাচ্ছি একটু বাজার করতে। এই যে ভদ্রলোকও রেডি হয়ে গেছে। গুড মর্নিং বলো। এখনো ঘুম ছাড়েনি, ওই জন্য গুড মর্নিং বেরোচ্ছে না ঠিকঠাক। যাই হোক, ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে সানডে যেহেতু সব কিছু একটু লেট হবে। আর বেটু এখানে দিচ্ছে, ঘর ঝাড় দিচ্ছে, চাইল্ড লেবার বলছে চাইল্ড লেবার, ক্লাস 9-এ উঠে গেছে, এখনো নাকি চাইল্ড। তুই ধেরে চৌবাচ্চা। ব্যাপারটা হচ্ছে এখন বেটু ঘর ঝাড় দিতেও পারে, ঘর মুছতেও পারে, সুতরাং এই কাজগুলো ও করে ফেলে। রবিবারে বাজারে কি ভিড়! তাও মানুষের বাজার করার সময় তো আমরা পেরিয়েই এসেছি, 11টা বেজে গেছে। আগে চাল নেব, তারপর একটু মাটন নেব, নিয়ে বাড়ি, আর বাকি সব আছে বাজার করা। এই যে আমাদের চাল নেওয়া হয়ে গেছে। চিটিংবাজি করছে আমার সঙ্গে, চিটিংবাজি করছে।
বলছে এটা তো খাওয়ার মধ্যেই, তাহলে তুমি কেন দেবে না? আমি বললাম ঠিক আছে, এ মাসে 1 প্যাকেটের দাম দেবো, আবার যখন 1 প্যাকেট খোলা হবে সেই সময় আর 1 প্যাকেটের দাম দেবো। বলছে চিটিংবাজি হচ্ছে আমার সাথে। বাইরে এত সাংঘাতিক পরিমাণে গরম যে বাজার থেকে ফিরে সবার আগে আম পোড়ার শরবত বানাচ্ছিলাম। ভিডিওটা আমি কথা বলেই মানে ভয়েস দিয়েই বানিয়েছিলাম, তবে হাজব্যান্ড পাশ থেকে অফিসের কলে ছিলেন, সেই কারণে আমি ভয়েসটা মিউট করে দিয়ে ভয়েস ওভার দিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আর এই যে দেখছেন বক্সের মধ্যে এতটা পরিমাণে আম পোড়ার যে পাল্পটা রয়েছে সেটা রাখা রয়েছে, এটা কিন্তু এখানে তৈরি করা নয়। কিছুদিন আগে হরিপাল গেছিলাম, মাসিমণিদের ওখান থেকেই রেডি করে নিয়ে এসেছিলাম। ওখানে যেহেতু কাঠের উনুন আছে, মানে কাঠের জালের উনুন রয়েছে আর কি, তো সেই উনুনে রান্নার পর আমগুলোকে পুড়িয়ে, গাছেরই আম মানে মাসিমণিদেরই গাছের আম ওগুলো, তো আম পুড়িয়ে পাল্প রেডি করে আমি এই বক্সে ভরে নিয়ে এসেছিলাম। শুধু আমাদের জন্য না, মামা মামিমাও এসেছিলেন সেদিন, মানে মাসিমণির ভাই এবং তার ফ্যামিলি। তো মামিমা বললেন আমাকেও খানিকটা দিয়ে দাও, তো মামিমার জন্য খানিকটা পাল্প রেডি করে প্যাক করে দিয়ে দিয়েছিলাম। আর আম পোড়ার শরবতের জন্য আর যা যা লাগে, মানে একটু পুদিনা পাতা বাটা, লেবুর রস, এগুলো। তো পুদিনা পাতা এবং লেবুর রস একসঙ্গে পেস্ট করে আমি আইস ট্রেতে করে আইস তৈরি করে ফ্রিজে রেখে দিই। তো যখন এরকম আম পোড়ার শরবত তৈরি করতে হয়, একটু আমের পাল্প, তার সাথে ওই পুদিনা পাতা বাটার 2টো কিউব, ওর সঙ্গে লেবুর রস তো থাকেই, আর তার সাথে একটু বিট নুন, একটু মিছরির গুঁড়ো, এগুলো দিয়ে একসঙ্গে মিক্সিতে ব্লেন্ড করে নিই ঠান্ডা জল দিয়ে। তাহলেই কিন্তু খুব সহজে এবং কম সময়ে আম পোড়ার শরবত তৈরি হয়ে যায়। তো এই আম পোড়ার শরবত খেয়ে একটু মন প্রাণ ঠান্ডা করে নিই, তারপর রান্নাবান্নার দিকে যাব। তো শরবত খেয়ে ঢুকে পড়েছিলাম কিচেনে, এমনি অনেকটা দেরি হয়ে গিয়েছিল বাজার থেকে ফিরতে, মোটামুটি 12টা তো বেজেই গিয়েছিল। তারপর রান্নাবান্না শুরু করেছি। আর যেহেতু দেরিতে রান্না শুরু করেছিলাম সেই কারণে মেনু একদমই শর্ট করে দিয়েছিলাম, জাস্ট একটু উচ্ছে ভাজা আর মাটন, এই ছিল মেনু। আর তার সাথে একটু পেঁপে চাটনিও করে নিয়েছিলাম। তো মাটনটা ম্যারিনেট করার জন্য মাটনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে একটু সর্ষের তেল, একটু টক দই, নুন, হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একসাথে বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং গোলমরিচ দিয়ে সমস্ত কিছু একসাথে মাংসের সাথে ভালো করে মিশিয়ে এটাকে 15-20 মিনিট রেখে দিয়েছিলাম। মাখানোর সময় যা সুন্দর গন্ধ বেরোয়। তো মাংসটা ম্যারিনেট করে এদিকে 4 পিস আলু আর 3 পিস পেঁপেগুলো একটু বড় করে কেটে নিয়েছিলাম, এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এগুলো তুলে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভেজে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে প্রেসার কুকারে দিয়ে রান্না করেছি। একদম সানডে স্পেশাল যেরকম পাতলা করে মাংসের ঝোল রান্না করা হয় সেরকমই করেছিলাম। আর এদিকে পেঁপের প্লাস্টিক চাটনির জন্য পেঁপেটা কেটে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একসাথে সব রান্না হয়ে যাচ্ছে, ঝটপট হয়ে যাবে, মোটামুটি ঘন্টাখানেকের মধ্যেই সমস্ত কিছু রেডি হয়ে যাবে, যেহেতু শুধুমাত্র উচ্ছে ভাজা আর একটু পেঁপের চাটনি আর মাংস, আর ভাতটা তো একটা সাইডে হতেই থাকবে নিজের মতো। তো ব্যাস এইটুকুই, ওই জন্য মেনু শর্ট করে দিয়েছিলাম, যেহেতু দেরি হয়ে গিয়েছিল রান্না করতে। না হলে একরকম হয়তো মাছও থাকতে পারতো বা কোনো সবজি। যাই হোক, সানডের মেনু একদম সিম্পল অ্যান্ড শর্ট। আর মাটন থাকলে আমার তো আর অন্য কিছু না হলেও চলে, এই একটা পদ দিয়েই একদম সমস্ত কিছু সাবার করে দেওয়া যায়। বরং একটু বেশি রান্না বান্না হলে আমার আবার খেতে একটু অসুবিধা হয়, তাও হাজব্যান্ডের জন্য সানডেতে করতেই হয়। তো আমার মনে হয় এক তরকারি ভাত যদি একদম মনের মতো হয় তাহলে ওটা দিয়েই তৃপ্তি করে খেয়ে নেওয়া যায়। যাই হোক, মাংস রান্নার প্রসেস তো সেম, তাই একটু শর্টে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিলাম আপনাদের। আর মাটনের পাতলা ঝোল রান্না হলে গরম মশলাটা আমি প্রেফার করি একটু শিলে বেটেই দিতে, তাতে টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো হয়। আর ওদিকে রান্নাবান্না সারতেই রান্নার যা বাসনপত্র বেরিয়েছিল সেগুলোও আমার কিন্তু ধোয়া হয়ে গেছে। আর যেহেতু এখন বাড়ির সমস্ত কাজকর্ম নিজেরাই করে নিই, তাই কাজ একটুও জমিয়ে রাখি না বা ফেলে রাখি না, তাতে নিজেদেরই পরে কষ্ট হয়। আর বাসনটা তো যেহেতু ম্যান্ডেটারি আমাকেই মাজতে হয়, কারণ মেয়েও পারে না ওটা, হাজব্যান্ডও পারে না। বাকি সমস্ত ঘরের কাজকর্ম করে ওরা হেল্প করে দেয়, কিন্তু বাসনটা আমাকেই মাজতে হয়। সেই কারণে বাসন আমি একটুও জমিয়ে রাখি না, একটা বাটি হলে সেটাও আমি সঙ্গে সঙ্গেই ধুয়ে নিই।
এখানে হয়তো আপনাদের মনে প্রশ্ন আসবে যে মেড কেন নেই বা কোনো হেল্পিং হ্যান্ড কেন রাখিনি আমি। তো তার উত্তর হচ্ছে সেই অর্ধেক দিন কাজ আমাকেই করে নিতে হয়, মানে তারা তো অর্ধেক দিন আসেই না। তো অর্ধেক দিন যখন কাজ আমাকেই করতে হবে তখন আমার মনে হয় নিজের কাজটা নিজেই করে নেওয়া ভালো। আর ছোট্ট এইটুকু একটা বাড়ি আর তার মধ্যে 3 জন মানুষ, তো সবাই যদি হাতে হাতে কাজ করে নেওয়া হয় তাহলে আমার মনে হয় হেল্পিং হ্যান্ডের আর কোনো দরকার হয় না। তো আমার রান্নাবান্নাও কমপ্লিট, কিচেনের কাজকর্মও কমপ্লিট, বাড়ির কাজকর্ম তো মেয়ে করেই দিয়েছে, তো সেগুলোও হয়ে গেছে। আজকে আর কাচাকুচির ঝামেলা রাখিনি। তো এদিকে মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর, মানে 3টা হুইসেল এসে যাওয়ার পর প্রেশার কুকারের ঢাকনাটা খুলে ওই যে গরম মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে প্রেশার কুকারটা ঢাকনা বন্ধ করে আরও কিছুক্ষণ রেখে দেব। গ্যাস অফ করে দিয়েছিলাম আগেই। তো এটা আরও কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু এটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। তো সানডেতে এরকম ছিমছাম মেনু কাদের পছন্দ সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আর অনেক দিন বাদে একটা ভ্লগ শেয়ার করছি আপনাদের সঙ্গে। এর আগে ওই মেয়ের বুক কালেকশানসের একটা ভ্লগ শেয়ার করেছিলাম, সেটাও অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছেন। তো যাই হোক, মাঝে মধ্যে এরকম শেয়ার করতে থাকবো যখন ইচ্ছে হবে আর কি। রোজ রোজ ভ্লগ করতে সত্যিই ভালো লাগে না, ওই থোর বড়ি খাড়া বড়ি থোর কী দেখাবো রোজ রোজ, তাই না? আর সানডে ব্লগটাও সকাল থেকে নিয়ে, মানে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে এই দুপুর পর্যন্তই রাখলাম আমি। সানডের ইভিনিংগুলো, মানে বিকেলগুলো একটু লেজি কাটে, তেমন কোনো কাজ থাকে না। যদি বেরোনোর থাকে তাহলে না হয় কিছু দেখানোর থাকে। তবে আগেই বললাম এই সানডেতে বিকালবেলা হাজব্যান্ডের ওই এক্স কলিগ এসেছিলেন, তো তার সঙ্গে গল্পগুজব করেই বাকি মানে সন্ধ্যেটা কেটেছে, যতটুকু সময় ছিলেন আর কি। তো তারপর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো এই ছিল সানডে স্পেশাল সিম্পল অ্যান্ড শর্ট একটা ছোট্ট ব্লগ। তো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে।